আপনি সংখ্যালঘু বলে বলছেন, আপনি মুসলিম আমি সম্প্রদায়ের। মনে করি আমি সংখ্যালঘু বলে আমি যাতে উঠি সেটা করতে দেয়নি, এটা আমি মনে করি। সেই সংখ্যালঘু তো ফিরাদ হাকিম, তাকে তো মেয়রের পদে বসিয়েছে। তাহলে আপনি সংখ্যালঘুতে অসুবিধা কোথায় ছিল? দেখুন, স্কুল এবং মাদ্রাসা সার্ভিসের যদি সবকিছু আমি হাতে নিয়ে দেখতাম, সবার সাহায্য নিয়ে যদি দেখতাম, তাহলে তো দুর্নীতিগ্রস্ত গুলোকে বার করে দিতাম তো। দুর্নীতিগ্রস্ত আছে এখনো তৃণমূলে? দুর্নীতিগ্রস্ত মানে যারা দুর্নীতিগ্রস্ত যারা চাকরির পরীক্ষা দিয়েছে তাদের তো প্রথম বলতাম এদের বার করে দিন। এখন তারা বার হয়ে গেলে তারা তো বলবে আমাকে টাকা দিয়েছিলেন, আমার টাকা দিন, আমার চাকরিটা তো হলো না। তাহলে সারা পশ্চিমবঙ্গে তো রাহাজানি শুরু হয়ে যাবে, কে টাকা দিয়েছে পরিষ্কার হয়ে যাবে। কে নিয়েছেও সেটাও পরিষ্কার হয়ে সেটা যাবে। পরিষ্কার হয়ে যাবে, সেটা এখন কিছুটা আপনারা দেখছেন, কয়েকদিন আগে সেটা দেখছেন। সুতরাং আমি যেটা আশায় গেছিলাম যে আমি শিক্ষক, পশ্চিমবঙ্গের কোটি কোটি ছেলে মেয়ে তারা আমার উপর ভরসা করে, এবং তারা অনেকে আমার উপরে অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু তারা জানে না যে আমি তাদের ভালোর জন্য গেছিলাম, কিন্তু আমাকে এখানে হাতে শিকল বেঁধে রেখেছিল। তার ফলে আমি শুধু টিভি চ্যানেলে যেতাম এবং আমার টপিকসে আমাকে পাঠাতো না। না স্যার, বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কথা হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো কথা হয়নি? দেখুন, ওটা তো এখন আমি ছেড়ে দিয়েছি, না, আমি এখন আমি বলবো জিজ্ঞাসা না, করছি এখন আর ওটা এখন কথায় আমার কথায়। অতীত। কিন্তু আমি যে চিঠিগুলো লিখে দিয়েছি সেই চিঠিগুলো সর্বোচ্চ জায়গায় চলে গেছিল। হ্যাঁ, চলে গেছিল, একটা নয়, 4 থেকে 5 বার চিঠিগুলো সর্বোচ্চ জায়গায় চলে গেছিল, এটা একেবারে নিশ্চিত। এখন তারা বলতে পারে পাইনি, আমি তো রিসিভ নেইনি, পাঠিয়ে দিয়েছিলাম। যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ছেলে মেয়েদের বঞ্চিত করা হচ্ছে কেন, এদিকে বলে দিচ্ছেন এনসিটি রুল, আবার এদিকে কোয়ালিফাইড, আবার এদিকে কাট অফ মার্ক, আবার এদিকে নেগেটিভ মার্কিং। লেখাপড়া কি জানে না নাকি যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে বসে আছে? তার হলপ করে আপনারই সামনে বলছি, এই ক্যামেরার সামনে বলছি, ওই মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা বসে আছে তাদের সঙ্গে আমার ওপেন চ্যালেঞ্জ করছি, আমি প্রশ্ন করব উত্তর দিতে পারবে না, মাদ্রাসা সার্ভিস কমিশন সম্বন্ধে কিচ্ছু জানে না। আর তাদেরকে বসিয়ে রেখেছে কারা? কারা বসিয়ে রেখেছে সেটা তো সংখ্যালঘু দপ্তর ভালো করে বুঝতে পারবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের এম জানে না, এদিকে বলছে এনসিটি নিয়ম। এনসিটি নিয়ম কি জানে ওরা? এনসিটি নিয়ম তাহলে লিখবো কেন আমি? এনসিটি নিয়ম হলে এনসিটি নিয়মের অনুযায়ী যে ছাড়, যা নিয়ম সেগুলো করতে হবে। আপনি একটা কথা, এটা মানুষের জানা উচিত, প্রাইমারি টেটে 5টা সাবজেক্ট আছে, ঠিক আছে? তার ভিতরে অঙ্ক আছে 30 নম্বর। আপনি কোথাও শুনেছেন অঙ্কটা তুলে দিয়ে সেখানে আরবি দেওয়া হয়েছে? কোথায় এনসিটি বলেছে? এনসিটি বলেছে অঙ্ক থাকবেই। অদ্ভুত ব্যাপার। আর অঙ্ক তুলে দিল, আরবি দিল সেখানে। তার মানে আরো যারা মাদ্রাসা শিক্ষা নিচ্ছে তারা গর্ধব, তারা আরো বেশি করে গর্ধব হয়ে যাক, বা তাদের সায়েন্স ব্যাপারটা তাদের মধ্যে হতে ঢোকার না যাক, দরকার নেই। না যাক। কারণ সায়েন্স বিজ্ঞান পড়লে চোখ খুলে যাবে, বিজ্ঞান বললে চোখ খুলে যাবে। এবং যারা আমার ইমানদার ভাই বোন যারা দাড়ি টুপি পরে ইসলামিক কালচারের মধ্যে আছেন তাদেরকে রেসপেক্ট করি, যে তাদেরকে একটা তারা ভয়ভীতির মধ্যে আসবে, ওরে বাবা যদি বিজেপি এসে যায় তাহলে তো আমার ওপেন এই করে দেবে দাড়ি টুপি, তাহলে সব এই আধুনিক শিক্ষা না থেকে এই শিক্ষা থাকুক। আর সেই জন্যেই এই যে 614টা মাদ্রাসা অ্যাজ ইজিট আছে, আপনি ভাবুন, মানুষকে প্রশ্ন করুন যে না, আমি বলছি সংখ্যালঘু মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘু মন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে, নিজের হাতে দপ্তরটাকে রেখেছে, তাহলে সেইভাবে যাকে মসিহা বললে সংখ্যালঘু সম্প্রদায় মানছে, তাহলে সেইভাবে তিনি দেখছেন না কেন? তাহলে তো তিনি অন্যায় করছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। নিশ্চয়ই আমি তো বলবো উনি যা করছেন, আমি প্র্যাকটিক্যালি শিক্ষা নিয়ে বলছি, মাদ্রাসা নিয়ে বলছি, অনেক দিক থেকে ওনার ভালো দিক আছে, নিশ্চিত ভালো দিক আছে, অনেক ভালো কাজ করেছেন, গঠনমূলক কাজ করেছেন। কিন্তু সেই গঠনমূলক কাজটা যদি একটা শিক্ষিত ছেলে মেয়ে সে তাকে যদি বলা হয় তুমি ঘুগনি বিক্রি করো, তাহলে তাদের কাছে কতটা লজ্জার, কতটা কষ্টের, একজন শিক্ষকের কাছে কতটা কষ্টের। তাহলে যারা মসিয়া বলছে তাদের পিছনে কারণ আছে। মসিয়া বললে যদি তার পথটা থাকে আর কি, মসিয়া বললে তার যদি করে খেতে পারে। চা বিক্রির কথাও বলেছেন যে সরকারি চাকরিতে অনেকগুলো নিয়ম হুম। কানুন থাকে, তাতে চা বিক্রি করলে বেশি আচ্ছা, ইনকাম। খুব ভালো কথা। যদি আপনাকে বলছি, আগে আজ থেকে 15 বছর আগে আপনি জানেন, আপনার যখন বয়স কম ছিল, আমার বয়স কম ছিল, তখন 3-4টে গ্রামের
মাথায় বাস রোডে একটা চার দোকান থাকতো, দেখেছেন তো, একটা চপের দোকান। এখন 50টা চার চপের দোকান হয়েছে। তাহলে সব জায়গায় যদি চার চপ আর ঘুগনির দোকান হয়, মানুষের পেটটা চলবে, সে একা চললে হবে না, তার তো ফ্যামিলি আছে, তার ফ্যামিলি তো ভোট দেয়। সুতরাং পার্মানেন্ট ভাবে কি হবে বলুন? সারা এই আসাম, ত্রিপুরা, ইউপি সমস্ত জায়গায় কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়েছে এই চাকরির পরীক্ষা নিয়ে। একটা জিনিস, আপনি তৃণমূল কংগ্রেসটা কবে ছাড়লেন? ওটা মানে না, মাস মাস 6-7 হয়েছে, আমার মনে নেই, মাস 6-7 আমি ছিলাম। হুম। ফার্স্ট রোজার দিন গেছিলাম, রোজা অবস্থায় একটি প্রথম শ্রেণীর চ্যানেলে গেছিলাম, প্রথম দিন একেবারেই উইদাউট ট্রেনিং এ সেখানে পাঠিয়েছিল, গেছিলাম, এডুকেশনের উপর গেছিলাম। তারপরে ফের এডুকেশনের উপরে যেতাম, তারপরে যে কি হলো আমি বুঝতে পারলাম না। মানে আমার আর এডুকেশনে পাঠাতো না, মানে আমি যেন এডুকেশন না, আমি একটা গরু ছাগল আর কি। হ্যাঁ, সেই জন্য আমি বললাম যে আমার নাম কামাল হোসেন এই জন্যেই কি আমার প্রতি এত অবিচার? এই জন্যেই কি আমার প্রতি আমাকে এত কোণঠাসা? আমি কেন চাইবো না রাজ্যের ছেলেমেয়েরা স্কুল সার্ভিস, মাদ্রাসা সার্ভিসটা ভালোভাবে দিক, প্রতি বছর হোক? আমি কেন চাইবো না? কই সেজন্য শিক্ষামন্ত্রী, মাদ্রাসা শিক্ষামন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, এদিকে ব্রাত্য বসু কোনো সিদ্ধান্ত নিয়েছে? আমি তো আবার বলছি, কোনো স্টে নেই নতুন বিজ্ঞাপনের। কেন বিজ্ঞাপন দিচ্ছে না বলুন? আর আবার বলছি, ওবিসি মামলাটায় দেখো, তোমাদের চাকরি আমি রেডি করছি, কিন্তু ওবিসি মামলার জন্য হচ্ছে না। তো ওবিসি মামলার জন্য আপনি কতটা সেখানে তদবির করছেন? ওবিসি মামলার শেষ না হলে 100% রোস্টার ঠিক হবে না, চাকরিও হবে না। ওবিসির আইনজীবী যারা রয়েছেন তারা বলছেন যে ওবিসি যে কাছে এই যে মামলাটায় এমন কোনো লাইন নেই যে চাকরিতে বাধা কোথাও লেখা আছে, এতে কিন্তু কোথাও বাধা লেখা নেই। মামলার জন্য কিন্তু কোথাও চাকরি আটকে থাকার কথা নয়। ঠিকই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, যারা বোঝেন তারা এটা বলেছেন। মাদ্রাসাতে মাদ্রাসাতে অল আর জেনারেল, এসসি এসটি ওবিসি নেই। তাহলে তুমি মাদ্রাসায় পরপর বিজ্ঞাপন দিয়ে দাও, বছরে দুটো বিজ্ঞাপন দিয়ে দাও। স্কুল সার্ভিস কমিশনে তোমার 100 পয়েন্ট লোস্টারের অনেক গন্ডগোল হয়, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন অল আর জেনারেল, এটা নিশ্চয়ই জানেন, অনেকে হয়তো জানে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, এসসি এসটি ওবিসি ট্রিটেড অ্যাজ জেনারেল। তাহলে সবাই মাদ্রাসা পরীক্ষা দিক, অন্তত পক্ষে তারা বেঁচে যাক, পরীক্ষা তো দিচ্ছে পরীক্ষার্থী যত। আর আরেকটা প্রশ্ন আমি আপনাকে বলছি, আরেকটা, যে এই যে বলছে আমি আলাদা করতে পারছি না, তাই না, আলাদা করতে পারছি না, খুব সহজ। আমি আপনাদের, কারণ অনেক আগে বামফ্রন্টের সময় 2001 সাল থেকে স্কুল সার্ভিস কমিশন আমার হাতে খড়ি একটা পাবলিশারের ধরে না, তার অনুরোধে, তখন থেকে আমি মাদ্রাসার এই স্কুল সার্ভিস কমিশনের সবকিছু বুঝি। শুনুন একটা কথা, এটা পরিষ্কার করে আপনি বলবেন সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে। মানে 30 লক্ষ ধরি ফর্ম ফিল আপ হয়েছে, 30 লক্ষ হয়তো দিয়েছে, শেষকালে 25 লক্ষর মতো এরকম এসছে, পরীক্ষা দিয়েছে, 24 লক্ষ সামথিং। আচ্ছা, 24 লক্ষ সামথিং তো ড্রাফট দিয়েছে, নামে ড্রাফট দিয়েছে, সেটা ট্রেজারিতে জমা পড়েছে, সেইগুলো বার করলেই তো বোঝা যায় কারা পরীক্ষা দেয়নি, কারা ইন্টারভিউতে ডাইরেক্ট গেছে। তাহলে সেইটাই তো বার হয়ে গেলে হয়ে গেল। কিন্তু খুব সহজ পদ্ধতি, চাল আর কাঁকুর নাকি আলাদা করতে পারছে না। আমি তো বললাম 7 দিনেই ওটা আলাদা করে দেবো, আমি 7 দিনেই শুধু বার করব কতজন ফর্ম ফিল আপ করেছে, তাদের নামগুলো দিন। নামগুলো তো আছে না, নামগুলো থাকবে না, টাকা দিয়েছে তো, তাহলে সেইগুলো বার করে দিলে আমি বুঝে গেলাম এইগুলো হচ্ছে পরীক্ষা দিয়েছে। এই নামগুলো কোথা থেকে আসলো? আপনি ছেড়ে দিন ওবিসি, এই সিবিআই কি পাচ্ছে না, এইটা তো খুব সহজেই পাওয়া যাবে। কিন্তু স্যার, যারা পরীক্ষা দিয়েছে তাদের নাম্বারটাকে ম্যানুপুলেট করা হয়েছে, ওএমআর শিটটাকে ম্যানুপুলেট করা হয়েছে, সেইগুলো কি করে বার করবেন? যারা পরীক্ষা, ধরুন আমি পরীক্ষা দিয়েছি কিন্তু আমি পাশ করতে পারছি না, আমি যোগ্য নয়, তবুও আমাকে চাকরি দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি চাল কাপড় আলাদা করবেন কি করে? না না, যে মানে আমি এটা বলছি, যারা পরীক্ষা দেয়নি তাদেরটা বার হয়ে যেত, ওরা বার হয়ে গেল। এইবারে যারা অরিজিনাল কিছু জিনিস কি তাদের কাছে নেই, যে তারা তারা সেটাকে, তাদের কাছে কোনো নথি নেই,
তার মানে এটার পিছনে কি অভিসন্ধি ছিল না? অভিসন্ধি ছিল না? আমি আপনাকে আপনি আমার কাছে আসলেন, আমি সঙ্গে সঙ্গেই আসলেন, কথা হলো, সবকিছু হলো, আমি সিসিটিভি সবগুলো ডিলিট করে দিলাম, আমার অভিসন্ধি নিশ্চয়ই ছিল। তাহলে অভিসন্ধি না থাকলে তুমি কেন তোমার এই রেকর্ড গুলো রাখবে না? আর সবাই তো ছেড়ে বার হয়ে আসছে। এমন কোন শিক্ষা ব্যবস্থা, এমন কোন রাজ্যে আপনি শুনেছেন যে এসএসসি সরকার খোদ স্বীকার করে নিচ্ছে হ্যাঁ দুর্নীতি হয়েছে, তারা বলছে হলফনামা দিয়ে বলছে হ্যাঁ দুর্নীতি হয়েছে? আচ্ছা, সত্যি, এবং আরো অদ্ভুত লাগে, হিয়ারিং কনক্লুডেড, হিয়ারিং শেষ, তারপরে বলছে হুজুর আমি হিসেবটা দেবো, 183 জনকে বাদ দিয়ে দিচ্ছি। আমার প্রশ্ন সবার কাছে, আম জনতার কাছে তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং স্কুল সার্ভিস চেয়ারম্যানের কাছে, এই 183 জনের মাথায় কি কোনো হাত আছে? হঠাৎ 183 জন বাদ গেল, এতদিন ছিল, হাইকোর্টে এতদিন ধরে হয়েছে, এটা বার করতে পারেনি? তার মানে হাইকোর্টে যা বলেছিল সব মিথ্যা বলেছে, মানুষের পাবলিকের সামনে যা বলেছে আমি সব আলাদা করে দিয়েছি, তবু করেনি। সুপ্রিম কোর্টে শেষ, সুপ্রিম কোর্টে তারপরে বলছে হ্যাঁ আমি 29 নম্বর দাগে আমার কাছে আছে, সেখানে বলছে যে এফিডেভিট দিয়েছে 15 পাতার, যে 2016 থেকে কোনো নিয়োগ হয়নি। কিরকম নির্লজ্জের মতো করে, নিয়োগ করেনি কে? নিয়োগ হয়নি, তাহলে শিক্ষক নেই, এখন যদি চাকরি চলে যায় তাহলে তো শিক্ষা ব্যবস্থা দেউলিয়া হয়ে যাবে। আমি আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার, যে রাজ্যে চাকরি বাকরি নেই কোনো রকম। আপনি তো কোচিং সেন্টার যেহেতু চালান, আপনাকে স্পেসিফিক করে আমার প্রশ্ন, বলছে আর কেউ ভর্তি হতে আসে চাকরির জন্য, সরকারি চাকরির আশায়? হুম। আগে যেটা মুড়ি মুড়িকির মতো আসতো, এখন দেখা যাচ্ছে যাদের বাবা মার পয়সা আছে এবং যারা দেওয়ালে পিঠ থেকে গেছে, যে প্রাইভেট কোম্পানির চাকরি, এইসব চাকরি বা ব্যক্তিগত জীবন যাদের শেষ, তারাই দেখতে পাচ্ছে ঘুরে দাঁড়াতেই হবে, তারাই আসছে। আগে এক একটা ব্যাচে আমার কাছে পড়তো 200-250 জন করে যখন হুলস্থুল সময়ে, এখন সেখানে আমার কাছে পড়ছে 60, 70, 80 জন করে। বাম আমলে কি বেশি এইরকম, এই যে ডি গ্রুপ সি গ্রুপ বা বাকি আমি বলছি যে চাকরির যে চাহিদাগুলো, তখনই কি বেশি ব্যাচটা ভর্তি হতো? আর যতক্ষণ এই মানে শিক্ষা কেলেঙ্কারিটা যখন যেই থেকে এলো এই তৃণমূল সরকারের কার্যত, তো তারপর থেকে কি কমে গেছে? না, 2016-তে তো মানে জায়গা দিতে পারিনি একদম, মানে একদম ফেরত পাঠিয়ে দিয়েছি। 2017 তো একই ছিল, 2017, 18, 19 লকডাউনের আগে পর্যন্ত জায়গা দিতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল, মানে হাজার হাজার ছেলে আসতো আর কি। তারপরে যখন মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে যখন ওটা পাওয়া গেল, বুঝে গেল মানুষ, আগে শুনেছিল জমি বিক্রি করেছে, রেজাল্ট বার হয়ে গেল জমি বিক্রি করছে, মানে তাদের সন্দেহ, তারা তখন বুঝে গেল আচ্ছা এটাই। এবং যারা ওই অসৎ উপায়ে চাকরি পেয়েছে তারা বুকের বোতাম খুলে দিয়ে ঘুরছে যে কিছুই হবে না, আমাদের কিছু হবে না, কিছু হবে না। এই সাহসটা তারা পেলো কোথায়? এই সাহসটা পেলো কোথায়? যে সুতরাং এখন যেসব, মুখ্যমন্ত্রী খোদ বিধানসভায় দাঁড়িয়ে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট খুব করছেন। সুন্দর প্রশ্ন করেছেন, একদম খুব সুন্দর প্রশ্ন। এই সুপার নিউমারি পোস্ট কজন জানে না? শুধু শামীম, বিকাশ বাবু ছাড়া যারা অ্যাডভোকেট তারাই জানে সুপার নিউমারি পোস্ট। সুপার নিউমারি পোস্ট স্কুল সার্ভিস কমিশনের যে ব্রোসুর আছে কোথাও লেখা নেই সুপার নিউমারি পদে হবে। সুপার নিউমারি পোস্টটা কি? অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ক্ষেত্রে, ধরুন একজনের, অনেকে জানে না, আপনার চ্যানেলের মাধ্যমে সবাই জেনে যাবে, ধরুন আইএস পরীক্ষায় ওবিসি এ জন্য একটা শূন্য পদ, কিন্তু সেখানে একই নাম্বার পেয়েছে 5 জন, তখন কি হবে? বাদ দেওয়া যাবে না, তার জন্য তখন হচ্ছে কে আরো 4টে পোস্ট ক্রিয়েট করা হয়। কিন্তু এখানে কি জানেন তো, এখানে হচ্ছে সুপার নিউমারি পোস্ট পোস্ট কিচ্ছু নেই। যদি দুজনের যদি 5টা সিটে 6 জনের নাম্বার একই হয়, এখানে নিয়ম কি? নিয়মটা তো পড়েই না। এখানে নিয়মটা কি? এদের মধ্যে যার বয়স বেশি সেই প্রেফার্ড পাবে। যদি দুজনের বয়স একই হয় তাহলে যে সাবজেক্টে বেশি পাবে তাহলে হি উইল গেট পেপার। একদম, আমি বলতে স্যার আপনি আবারও মুখ খুলছেন, আবারও শাসকের বিরুদ্ধে কার্যত বলছেন, শাসকের অন্যায়গুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে তো হেনস্থার শিকার হতেই মানে দ্বিতীয়বারে কেন যে আমি আবার ফের কারোর কথা শুনে, হ্যাঁ, তারাই তো বেশি ক্ষতি করেছে আমার। যাদের কথা শুনে আবার আমি ফের
প্রেসের কাছে বললাম, যেটা বলাটা ঠিক হয়নি, কারণ আমাকে কথা দিয়েছিল যে আপনারটা সমাধান করব। আমি ভদ্রলোক, আমি কথাটা বিশ্বাস করেছি, কিন্তু তাদের মনে যে প্যাচ ছিল আমি জানি না। না হলে তো আমি ওই দিনই একদম কোনো কিছু, ওই যেটা বলেছি সেটাই। সুতরাং আমি দেখলাম আমাকে জনমানুষের কাছে কিন্তু ছোট করিয়ে দিল। আপনাকে হেনস্থা হতে হতো। হেনস্থা হলে ঠিক আছে, তো আমি আবার কি, ঘর যা, কোচিং যা, জেল তাই, একা মানুষ, কোনো অসুবিধা নেই। জেলে গেলে বঞ্চ আমার খাওয়া দাওয়া ওখানেই খাবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মানে এখন আর আপনি ভয় পাচ্ছেন না কার্যত? সেদিন আপনাকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আপনার কথাগুলো শোনা হবে কার্যত, কিন্তু আপনি দেখলেন ধীরে ধীরে কিছুই হচ্ছে না, একদম বসে গেছে। মানে আমাকে ছোট করা হলো মানুষের কাছে।